ওকে, আমরা আমাদের আম, যেই বৃষ্টির অঙ্ক সম্পর্কিত যে ক্লাসগুলো করছিলাম আজকে সেটার লাস্ট ক্লাস। অর্থাৎ আমি যে শিট অনুযায়ী তোমাদেরকে ম্যাথগুলো সলভ করে দিচ্ছি এবং শেখানোর চেষ্টা করতেছি সেই শিটের 6, 7 এবং 8 এই তিনটা ম্যাথ আমার বাকি ছিল সলভ করে দেখানো। এবং আজকে যে তিনটা ম্যাথ এই তিনটা ম্যাথের কনসেপ্টটা অবভিয়াসলি অ্যাডভান্স। ওকে, যথেষ্ট ভালো অ্যাডভান্স লেভেলের ম্যাথ এবং আমরা চেষ্টা করব ভালোভাবে বোঝার জন্য। এবং আগের ক্লাসগুলো করে থাকলে তোমাদের অলরেডি এখন বৃষ্টি সম্পর্কিত যে বেসিক কনসেপ্ট সেগুলো খুবই ভালো হয়ে যাওয়ার কথা এবং তোমরা ভালোভাবে বোঝার কথা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি চেষ্টা করব আজকে অ্যাডভান্স এই ম্যাথটাকে ক্লিয়ার করার জন্য, কিভাবে আমরা এই ধরনের ম্যাথ আসলে সলভ করতে পারবো এবং আমাদের ভালোভাবে কমপ্লিট করে বের হয়ে আসতে পারবো আর কি এক্সাম হল থেকে। হ্যাঁ, তো চলো আমরা দেখি যে এই ম্যাথটাকে কিভাবে সলভ করা যায়। তো কোশ্চেনটা আমরা পড়ে যদি দেখি আমাদের এখানে আসলে আগের অঙ্কগুলো থেকে এটা একটু বের হয়ে আসছে, অর্থাৎ এটার কনসেপ্টটা একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গিয়েছে। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলটা কীরকম, যে এখানে আমরা দেখতেছি যে কি কি বলেছে, দুইটা কথা বলছে। একই ব্যক্তি একই দিকে একজন লোক একবার 2 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়াচ্ছে। তো সে যখন 2 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়াচ্ছে, আবার সে 4 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়াচ্ছে। অর্থাৎ কিছু সময় সাপোজ ধরলাম সে 2 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়ালো, কিছু সময় সে 4 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়ালো। এখন এই যে বৃষ্টির ফোঁটাটা, এই বৃষ্টির ফোঁটা যখন সে 2 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়াচ্ছে তখন তার মাথা খাড়াভাবে পড়ছে আর কি। এখানে একটু কথাগুলো মিসিং হয়ে গেছে কোশ্চেনে। হ্যাঁ, খাড়াভাবে পড়তেছে। ওকে, খাড়াভাবে পড়ে, বৃষ্টির ফোঁটাটা খাড়াভাবে পড়ে। আবার যখন সে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তখন উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে এসে পড়ে তার মাথার উপরে। ওকে, এখন কোশ্চেনটা হচ্ছে কি যে বৃষ্টির ব্যাগের দিক নির্ণয় করতে বলতেছে আমাদেরকে, আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে বৃষ্টির ফোঁটার ব্যাগ নির্ণয় করতে বলছে। অর্থাৎ মূল কথা ওই যে গতানুগতিকভাবে আমরা যে কত ব্যাগে এসে বৃষ্টিটা পড়বে সেটা, আর কত কোণে এসে পড়বে সেই বিষয়টাকে চেয়েছে আমাদের কাছে। ওকে, তো এই অঙ্কটাকে সলভ করার জন্য তাহলে আমরা আমি আসলে এটাকে দুইটা স্টেপে করব, অর্থাৎ দুইটা চিত্রের সহায়তা নিয়ে করব। যদিও একই কনসেপ্ট, মানে একটাই চিত্র হওয়া উচিত, বা জটিলতা পরিহার করার জন্য এটাকে দুইটা চিত্রের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমাদের কনসেপ্টটা কি ছিল, যে আমরা একজন লোক, সে কত ব্যাগে দৌড়াবে সেটা বিষয় না, সে যেদিকে যাবে, লাইক এইদিকে যাচ্ছে কত ব্যাগে, 2 মিটার পার সেকেন্ড ব্যাগে। আমরা কিন্তু বৃষ্টির অঙ্কে এটা নিয়ে কাজ করব না, আমরা শিখে এসেছি বেসিক থেকে যে আমরা লোকটাকে অন্য একটা কালার ইউজ করি। ওকে, তো লোকটাকে আমরা কি করব, তার ব্যাগটাকে আমরা এই যে ঠিক তার বিপরীতে চিন্তা করব। এবং এটা কেন আমি কিন্তু আগের ভিডিওতে ক্লিয়ার করছি যে এটা হচ্ছে আসলে একজন ব্যক্তি বা একটা গাড়ি বা একটা বাইক, এটা যখন গতিশীল হয় ঠিক তার গতির বিপরীত দিকে একটা বাতাস তৈরি হয়। সেই বাতাসটাই কিন্তু আমাদের এখানে আমরা কতটুকু হয়, সে যত ব্যাগে গতিশীল হয় বাতাসটা ঠিক তত ব্যাগে গতিশীল হয়। সো আমি এটাকে নাম দিলাম ভি ম্যান। ভি ম্যানের ব্যাগ কত, 2 মিটার পার সেকেন্ড। আমাদের আগের অঙ্কগুলোতে আমরা এটা ক্লিয়ার করেছি যে কেন আমরা এটাকে বিপরীত দিকে নিই। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে সে যখন 2 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছিল তখন বৃষ্টিটা তার উপর এসে খাড়াভাবে পড়তেছে, অর্থাৎ ফাইনালি তার গতির কারণে ক্যালকুলেট হয়ে বৃষ্টিটা তার উপর পড়তেছে। দ্যাট ইজ এটা লোকদ্বীপটা। ঠিক আছে, যে তো যেটাকে আমরা অন্যান্য অঙ্কে ভিআর প্রাইম দ্বারা প্রকাশ করেছিলাম যে লব্ধি, বা আমি তোমাদেরকে যদি সামান্তরিকের কনসেপ্টে বলি তাহলে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে একই বিন্দুতে দুইটা ভেক্টর যখন ক্রিয়াশীল হয় তখন সেইখানে একটা লব্ধি ভেক্টর ক্রিয়েট হয়, দ্যাট ইজ আর। এই আরটাই কিন্তু এখানে বলতেছে যে খাড়াভাবে তার মাথার উপর এসে পড়তেছে। হ্যাঁ, এইটার কথাই এখানে রিপ্রেজেন্ট করছে। সো এটাকে যদি আমি ড্র করে দেখাই তাহলে কেমন হবে, যে বৃষ্টিটা খাড়াভাবে এসে পড়তেছে তার উপরে। এখন খাড়াভাবে যে এসে পড়ছে, সো এটা হচ্ছে বৃষ্টি পড়ার ডিরেকশনটা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বৃষ্টিটা যে এখানে পড়তেছে এটা তো লব্ধিটা, মানে আর লব্ধি ভেক্টর। তো এটা বিএমকে যদি আমি পি দ্বারা রিপ্রেজেন্ট করি বা কিউ দ্বারা রিপ্রেজেন্ট করি, নো প্রবলেম। তাহলে কিউটা কোথায় হবে? আমরা তো জানি যে লব্ধি হচ্ছে সর্বদা পি এবং কিউ এর মিডলে, মানে মাঝে কোন একটা জায়গায় থাকবে। সে কিন্তু পি এর বাহিরে অথবা কিউ এর বাহিরে থাকে না। লব্ধি অলওয়েজ যাদের থেকে তৈরি হবে তাদের মাঝে কোন একটা জায়গাতে থাকবে, যদি আমরা সামান্তরিকের কর্ণ হিসেবে কথাটা বলি। তাহলে এইখানে লব্ধিটা যদি ভিআর প্রাইম হয়, অর্থাৎ সে যদি ফাইনালি এই ব্যাগে এসে পড়ে, তাহলে আমাদের অবশ্যই বৃষ্টিটা বাস্তবে কোন দিক দিয়ে পড়তেছে এটা যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে অবশ্যই
এই লব্ধিকে একটা সামান্তরিকের কর্ণ অবস্থানে রাখতে হবে। এখন আমি যদি সামান্তরিকের কর্ণ অবস্থানে রাখতে চাই, তোমরা যদি বলো যে বৃষ্টিটা এই পাশ থেকে আসবে, তাহলে কিন্তু সে সামান্তরিকের কর্ণে পড়তেছে না। তাহলে সামান্তরিকের কর্ণে তাকে ফেলতে হলে বৃষ্টিটাকে অবশ্যই এই পাশ থেকে আসতে হবে, যদি কোশ্চেনকে আমরা ভ্যালিড করতে চাই এবং কোশ্চেন অনুযায়ী আমরা যদি অঙ্কটাকে সলভের দিকে যাই। অনেকে আমাকে প্রশ্ন করতে পারতো যে আপনি বৃষ্টিটা এই পাশ থেকে কেন নিলেন, আপনি বৃষ্টিটাকে এই পাশ থেকে তো নিতে পারতেন। তো সেটাই এক্সপ্লেন করলাম, এই পাশ থেকে নিলে কিন্তু আমার লব্ধিটা সামান্তরিকের বাহির, অর্থাৎ পি এবং কিউ বলতে আমরা যাদেরকে বুঝাই তাদের বাহিরে চলে যায়, যেটা ভ্যালিড না। ঠিক আছে, সো আশা করি কেন আমি বৃষ্টিটাকে এই পাশ থেকে দেখালাম সবাই ক্লিয়ার। সো আমাদের বাস্তবে বৃষ্টিটা আসলে এই যে উলম্বের সাথে উলম্বের সাথে, ধরে নিচ্ছি একটা কোণ, আমরা এটাকে কি দিতে পারি, উলম্বের সাথে একটা কোণ করে, লাইক এটাকে আমি থিটা যদি বলি, থিটা বলতে পারি, থিটা কোণ করে সে কিন্তু পড়তেছে। আর যদি আনুভূমিকের সাথে বলি, তাহলে আনুভূমিকের সাথে এই কোণটা কত হবে, এটা আমাদের চেক করে দেখা লাগবে, ক্যালকুলেশন করে। এটাকেও আমরা একটা নাম দিতে পারি, সমস্যা নেই। আমরা এটাকে যদি নাম দিতে চাই আলফা, আমরা দিতে পারি। যদি এটা আলফা হয় তাহলে কিন্তু এইটাও আলফাই হবে। ঠিক আছে, ওকে। যদি এটাকে আমরা আলফা বলি তাহলে এটাও আমাদের সেম ভাবে আলফাই বিবেচিত হবে, কারণ আমরা সবাই জানি এটা কেন। তো এখন ধরে নিচ্ছি এটা আলফা, হ্যাঁ, তাহলে এটাও তো আমাদের আলফা। এখন এখানে আমরা যে সামান্তরিকটা পেলাম, এই যে সামান্তরিকটা পেলাম, তাহলে এই যে সে সামান্তরিকের লব্ধি হিসেবে আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটুকু। এখন এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি যদি একটু সমাধানটা দেখাইতে চাই, তাহলে সমাধানটা কি হবে? সমাধানটা করার জন্য একটু ভালো করে, এখানে কিন্তু আমি বারবার করে বলেছি যে এই অঙ্কগুলোতে মূল সমস্যা যেটা সেটা হচ্ছে কোণ। মূল সমস্যাটা হচ্ছে কোণটা ক্লিয়ার হওয়া। এখন ভাই এই কোণ তো আলফা আমাদের জানা নাই, আমরা এই অঙ্ক সলভ করতে গেলে এতদিন ধরে যতগুলো অঙ্ক করছে আলফাটা মোটামুটি জানা ছিল, কিন্তু এই অঙ্কে আলফাটা জানা নেই এবং বের করা আমাদের পক্ষে পসিবল না, বিকজ আমরা এই থিটা কত সেটা জানি না। ওকে, এখন যেহেতু এই থিটা কত আমরা জানি না, তাহলে এই কোণটুকু আমাদের পক্ষে জানা পসিবল না। আবার এইটুকু আমরা জানি, এই যে এই অংশটুকু, এইটুকু হচ্ছে আমাদের কত, 90 ডিগ্রি, রাইট? তাহলে এই শুধু এইটুকুই জানি। এখন যার সাথে 90 ডিগ্রি সে হচ্ছে লব্ধি, এবং লব্ধি এবং পি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে কোন একটা ভেক্টরের সাথে লব্ধি কত কোণে আছে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি, ওই যে ট্যান থিটার কনসেপ্টটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে যার সাথে কোণ নেই তার অপোজিট জন উপরে চলে যাবে। তাহলে অপোজিট জন বলতে এই লব্ধি তো তৈরি হয়েছে ভিআর থেকে আর হচ্ছে ভিএম থেকে, তাহলে ভিএম এর সাথে কোণ নিয়েছি, তাহলে ভিআরটা উপরে চলে যাবে। সো এটা কি হবে, ভিআর সাইন, ভিআর এবং ভিএম এর মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ আলফা, মানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এটাকে যদি ভ্যাক কিউ বলি। নেক্সট হচ্ছে ডিভাইডেড বাই 2 প্লাস ভিআর কজ আলফা। 90 ডিগ্রি আমরা জানি 1/0, সো ভিআর সাইন আলফা ডিভাইডেড বাই 2 প্লাস ভিআর কজ আলফা। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখান থেকে একটা ভ্যালু আসবে, সেটা কি, এটা জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে বাদ হয়ে যাবে, এটা আসবে 2 প্লাস ভিআর কজ আলফা ইজ ইকাল টু 0। এখান থেকে আমরা ভিআর এর একটা ভ্যালু পাচ্ছি, সরি ভিআর কজ আলফা একটা ভ্যালু পাচ্ছি, দ্যাট ইজ -2। আমরা এটাকে 1 নং ইকুয়েশন দিই, কারণ এটা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই, কারণ আমরা এখানে আলফা জানি না, সো আমি ভিআর বেরও করতে পারবো না। এখন আমাদেরকে আরেকটা কেস দিয়েছে, আমরা একটু ভালো করে তাকাই। কি বলেছে, যদি সে 2 মিটার/সেকেন্ড বেগে না যেত তাহলে বৃষ্টিটা তার উপর উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে এসে পড়তো। ওকে ফাইন, কথাটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। বৃষ্টি তো সাধারণত যে কোণে আসার কথা, মানে এই যে আমরা ভিআর এর যে ডিরেকশনটা দিছি, বৃষ্টি তো এই ডিরেকশনেই পড়তেছে, শুধুমাত্র ব্যক্তি তার গতিটাকে চেঞ্জ করতেছে, একবার 2 মিটার তার একবার 4 মিটার। ওকে, তাহলে ব্যক্তির গতির কারণে কিন্তু বৃষ্টি পড়ার ডিরেকশন, মানে লব্ধি ব্যাগে যে বৃষ্টিটা আসবে, অর্থাৎ ফাইনালি বৃষ্টিটা যে পড়বে সেটা কিন্তু চেঞ্জ হবে, এটাই ন্যাচারাল। তাহলে আগে ছিল সে 2, এখন সে হয়ে গেছে 4 মিটার/সেকেন্ড। এখন যদি সে 4 মিটার/সেকেন্ড হয়, আমরা যদি এটাকে আগেরটার মতো করে যদি এক্সপ্লেইন করার চেষ্টা করি, তাহলে এই দিকে হচ্ছে আমাদের 4 মিটার/সেকেন্ড কাজ করতেছে। ওকে, সো আমি এগেইন ভিএম কত, ভিএম হচ্ছে 4 মিটার/সেকেন্ড। ওকে ফাইন,
এখন বৃষ্টি তো এবার কি বলতেছে, উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে পড়তেছে। ভাই উলম্বের সাথে 45 ডিগ্রি আছে, আমি আগে উলম্ব রেখাটা দেখাই। এই হচ্ছে আমাদের উলম্ব রেখা। এটা হচ্ছে উলম্ব রেখা। ওকে লিখে দিলাম উলম্ব রেখা। এখন এটার সাথে সে 45 ডিগ্রি কোণে পড়তেছে। তো এটা ড্র করার আগে আমাকে অবশ্যই যেটা ড্র করার দরকার সেটা হচ্ছে বৃষ্টিটা কোন দিক দিয়ে পড়তেছে, সেটা কিন্তু আমরা আগের পার্টেই দেখে নিছি। তো এটা তো চেঞ্জ হবে না, কারণ একই বৃষ্টির ক্ষেত্রেই আমরা অঙ্কটা করতেছি, শুধুমাত্র ব্যক্তির গতিকে চেঞ্জ করতেছি। তো আগের অঙ্কে তো আমি জেনেই নিছি, ক্যালকুলেশন করেও নিছি যে বৃষ্টিটা এই দিকে যাচ্ছে। সো এটা কিন্তু কনফার্ম, এটা ফিক্সড। এটা এভাবেই পড়তেছে, বাট আমাদের গতির কারণে সে কখনো লম্বভাবে পড়বে, সে কখনো অ্যাঙ্গেল হয়ে পড়বে, এটা আমাদের গতির কারণে। এখন বলছে যে 45 ডিগ্রি কোণে পড়তেছে, তাহলে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে, এটা আমাদের বোঝাই উচিত যে আমি যদি এই দিক থেকে ধরি 45 ডিগ্রি, তাহলে তো এর বাইরে চলে যাবে। তাহলে এবার 45 ডিগ্রি কোণে মানে এই পাশ থেকে হবে অ্যাকচুয়ালি। তাহলে আমি এটাকে রেড কালারে দেখাই। ওকে, সো উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে আমাদের বৃষ্টিটা ফাইনালি পড়তেছে, যদি সে 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়ায়। ওকে, কথাটা এইটা বলার চেষ্টা করতেছে। সো ভি আর প্রাইম এবার হচ্ছে 4 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখন সরি, এটা ভি আর প্রাইম তো দেয়া নাই, 4 মিটার/সেকেন্ড বেগে হচ্ছে সে দৌড়াচ্ছে। তাহলে ভি আর প্রাইম এবার এই পাশে আসতেছে, এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। ওকে, এখন আসো, এটা 45 ডিগ্রি হওয়া কথাটার মিনিংই হচ্ছে যে এইটা, কারণ এই টোটালটা তো 90 ডিগ্রি, তাহলে এইটুকু 45 ডিগ্রি হলে অবশ্যই বাকিটুকু কি হবে? 45 ডিগ্রি হবে। ওকে, সো আমাদের তাহলে এবার ক্যালকুলেশনে আবারও দেখো, আমরা এই যে ওর সাথে লব্ধির কোণটা জানি। তো যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধির কোণ জানলে তো আমরা ট্যানের সূত্রটা অ্যাপ্লাই করব। সো আমাদের ট্যানের সূত্রটা কি হবে? এবার কিন্তু চেঞ্জ হবে, এবার হবে ট্যান 45 ডিগ্রি। আর 45 ডিগ্রি কেন? এই যে 45 ডিগ্রি, এটা কিভাবে আসলে আমি কিন্তু এক্সপ্লেইন করলাম। সো ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু, যার সাথে কোণ নিব তার বিপরীত জন হবে উপরে, অর্থাৎ ভি আর সাইন আলফা। তো আমাদের আগের মতোই রয়ে গেল, আলফা হচ্ছে এই যে পুরোটা, এইটুকু হচ্ছে আলফা। সো আমাদের এইবার হবে এটা 4 প্লাস ভি আর কজ আলফা। তো টেন 45 ডিগ্রি আমরা সবাই মুখস্থ জানি, 1/√2, সরি এটা সাইন 45 ডিগ্রির মান, টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1। তারপর ওয়ান ইজ ইকাল টু, এখানে ভি আর সাইন আলফা, আলফা আমাদের জানা নেই, এটা 4। আর ভি আর কজ আলফা কিন্তু আমরা 1 নং থেকে জানি, ভি আর কজ আলফা মানে হচ্ছে 2। ওকে, -2। সো আমি -2 লিখে দিলাম। তাহলে আমাদের কি আসতেছে যে 1 ইজ ইকাল টু ভি আর সাইন আলফা ডিভাইডেড বাই 2। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের ভি আর সাইন আলফার মান। ভি আর সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। এখন আমাদের জানা দরকার হচ্ছে আলফা আর হচ্ছে কি ভিআর। সো আমরা একটা কাজ করি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। ভাগ করলে কি হবে? ভি আর সাইন আলফা ডিভাইডেড বাই ভি আর কজ আলফা ইজ ইকাল টু 2 ডিভাইডেড বাই -2। দ্যাট মিন্স tan আলফা ইজ ইকাল টু -1। আর আমরা সবাই জানি tan আলফা -1 মানে হচ্ছে আলফা 135 ডিগ্রি। এই যে আলফা 135 ডিগ্রি, আমরা যদি একটু দেখে আসি, এই যে দেখো এই পুরোটা আনুভূমিকের সাথে যে কোণটা, হ্যাঁ এই যে এই পুরো কোণটা হচ্ছে 135 ডিগ্রি বোঝাচ্ছে। এখন আমি যদি উলম্বের সাথে বিবেচনা করি, তাহলে 90 থেকে এটুকুকে বাদ দিলে যা থাকে, তো 135 থেকে 90কে বাদ দিয়ে দিলে থাকে কত? 135 থেকে 90কে বাদ দিলে 45 থাকে। তার মানে আমরা বলতে পারি যে অতএব বৃষ্টি
আনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে 135 ডিগ্রি কোণে পড়তেছে, অর উলম্বের সাথে উলম্বের সাথে উলম্বের সাথে পড়তেছে 135 মাইনাস 90 ইজ ইকাল টু হচ্ছে 45 ডিগ্রি কোণে। ওকে, এই হচ্ছে আমাদের বৃষ্টিটা কত কোণে পড়তেছে। এখন আসো কত ব্যাগে পড়ছে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে কত ব্যাগে পড়ছে এটা যদি আমরা দেখতে চাই, ওকে ওকে, তো এখন আমরা কত ব্যাগে পড়ছে এটা দেখবো। তো আমরা যেহেতু আলফা জেনেই গেছি, আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাইলেই হয়ে যায়। লাইক আমি যদি 1 নং-এ বসাই, 1 নং-এ আলফা ইজ ইকুয়াল টু কত, 35 বসাই। সো কি আসবে, ভি আর কস 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু -2। আমাদের ভি আর জানা দরকার। সো ভি আর ইজ ইকুয়াল টু -2 cos 135। আমরা জানি cos 135 এর মান হচ্ছে, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। সো 135 হচ্ছে সাইনের ঘরে পড়ে, সো এটা মাইনাস হবে। সো -1/√2, দ্যাট ইজ 2√2। সো এটি হচ্ছে আমাদের এই যে ম্যাথটা, এটা কিন্তু যথেষ্ট অ্যাডভান্স লেভেলের একটা ম্যাথ। যদি আমরা বৃষ্টির অঙ্কের কথা বলি, যে এই যে আমাদের 45, এখানে 45 ডিগ্রিটা অ্যাকচুয়ালি উলম্বের সাথে বলা। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করে দেই, এটা হচ্ছে উলম্বের সাথে। ওকে, প্রশ্নে কিছুই বলে নাই, তোমরা একটার সাথে বের করলেই হবে, কাটা যাবে না। কিন্তু যদি আনুভূমিকের সাথে হয় তাহলে হবে 135 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা। সো আমরা সবাই আশা করব যে এই ম্যাথটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, এবং আমি যথেষ্ট ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ভালো বুঝবা। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 7, আমার শিটের 7 নম্বর অঙ্কটা। এখানে সেম কোশ্চেন, আমি বলবো ভ্যালু চেঞ্জ জাস্ট। কোশ্চেনে বলছে একজন লোক 6 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়ালে বৃষ্টি খাড়াভাবে লোকটির উপর পড়ে। একটু আগে যে কথাটা আমরা পড়ছি সেটা, কিন্তু ওই একই ব্যক্তি যদি দ্বিগুণ ব্যাগে, দ্বিগুণ কথাটা মানে কি, যদি 6 না হয়ে কত হয়, 12 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়ায়, তাহলে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। ওকে, সো একই কোশ্চেন, বৃষ্টিটা প্রকৃত ব্যাগ কত, কত কোণে পড়বে। সো আশা করি তোমরা আগের অঙ্কটা যারা ভালোভাবে বুঝে নিবা তারা ক্লিয়ারলি সলভ করতে পারবা। ওকে, সো নাম্বার 7 তোমাদের জন্য রইল, তোমরা এটাকে সমাধান করো। ওকে, পেন কাজ করে না কেন? এটা- আসলে আমার মনে আছে।
ওকে, আমি আসলে আমার ল্যাপটপে একটু প্রবলেম করতেছিল, যার জন্য স্ক্রিনে কাজ করছিল না। আমি রিস্টার্ট করছি। তো এখন আমাদের লাস্ট যে ম্যাথটা বাকি, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, এবং এটা মোস্ট প্রবলেম আই ফরগট দ্য ইয়ার, বাট এটা বুয়েটের একটা এন্ট্রান্স এক্সামে আসছে এই কোশ্চেনটা। তো কোশ্চেনটা বলতেছে যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে। হুম, তো এমন সময় 60 কিলোমিটার পার আওয়ার ব্যাগে পূর্ব হতে পশ্চিম, তো পূর্ব থেকে পশ্চিম ওয়ার্ডটা ইউজ করছে যেহেতু, তো আমরা একটা কাজ করি, আমরা আমাদের দিকটাকে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, সাধারণত আমরা দিক বলতে আমরা, লাইক আমি যদি এই দিকে পূর্ব কথাটাকে ব্যবহার করি, তাহলে ঠিক তার বিপরীতে এই পাশে হবে পশ্চিম। এগুলো একদম বেসিক। হ্যাঁ, আর এই পাশে উত্তর, এটা হচ্ছে কি দক্ষিণ, এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। ওকে, এখন পূর্ব থেকে পশ্চিম এই কথাটা যদি বলে, তাহলে একটা গাড়ি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তো আমরা পূর্বটাকে আমাদের প্রয়োজনের সুবিধার্থে একটা কাজ করি, এটাকে একটু ঘুরায় দিই। হ্যাঁ, তাহলে আমাদের জন্য বেটার। ঘুরানো বলতে আমরা যেহেতু প্রতিবারই বাম থেকে ডানেই দেখাইছি, তোমরা বুঝতে সুবিধা হবে, তাই আমিও সেটাই করি এখন। এটা হচ্ছে আমাদের পশ্চিম। ওকে, তো পূর্ব যেহেতু ঘুরে গেছে, তাহলে তো আমাদের স্বাভাবিক উত্তর এই পাশে চলে আসবে, আর দক্ষিণ এই পাশে চলে যাবে। হ্যাঁ, So, এটা জাস্ট তোমাদেরকে ডিরেকশনটা বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, সো এইরকম হয় বেসিক্যালি। ওকে, তো এখন আমরা যদি এটাকে সলভে যাই, তাহলে ব্যাপারটা কি এবার একটু বোঝার চেষ্টা করি। একটা গাড়ি, আমি গাড়িটাকে ড্র করার চেষ্টা করি, ভালো না হলে দুঃখিত। এই হচ্ছে একটা গাড়ি। হ্যাঁ, ওকে, আমরা একটা কার ড্র করলাম। এখন এই গাড়িটা যাচ্ছে কোন দিকে? এই পাশ কিন্তু আমি বলে নিয়েছি পূর্ব। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ব সাইড, আর এই পাশ তাহলে পশ্চিম সাইড। তো পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছে একটা গাড়ি, খেয়াল করি আমরা সবাই। তো আমি কিছু বেসিক কথা তোমাদের সাথে ডিসকাস করি। লাইক একটা গাড়ি আমরা যদি দেখি আর কি, রাস্তায় দাঁড়ানো অবস্থায় আছে, তাহলে কি হয় যে বৃষ্টি এসে গাড়ির চারপাশ কিন্তু ভিজায় দেয়। গাড়ির পেছনের গ্লাসও পানি পড়ে, সামনের গ্লাসও পানি পড়ে, মানে একটা বিষয় যেটা হচ্ছে যে তার সামনে পিছন দুইটা গ্লাসেই পানি পড়তে পারে যদি সে স্থির থাকে। কিন্তু সে যখন গতিশীল হয়, সায়েন্স বলে এবং সাইন্টিফিক্যালি ক্যালকুলেশন করে আমরা দেখাই যে, আম, বা ভেক্টরকে ফলো করে যদি বলি, তাহলে গতিশীল হলে সাধারণত হয় গাড়ির সামনের কাজ ভিজবে, না হয় গাড়ির পেছনের কাজ ভিজবে। এবং সেটা নিয়ে কিন্তু আমাদের কোশ্চেন আছে, আমরা যদি কোশ্চেনগুলো দেখি, যে এখানে শর্ত দিয়েছে কোন শর্তে সামনের কাজ ভিজবে, কোন শর্তে পিছনের কাজ ভিজবে। কিন্তু এখানে একটা এক্সট্রা আরো একটা কোশ্চেন আছে, এখানে কিন্তু টোটাল 3টা কোশ্চেন, যে না, গতিশীল থাকবে গাড়ি, বাট দুইটা কাঁচই ভিজতে হবে, অর্থাৎ সামনের কাঁচও ভিজতে হবে, পেছনের কাঁচও ভিজতে হবে। এখন এইটা আমরা কিভাবে এক্সপ্লেইন করবো, বা এই লজিকটা কি হবে? তো এটার জন্যই কিন্তু আমি বলছি যে একটা গাড়ি যদি স্থির থাকে, তাহলে কিন্তু সাধারণত বৃষ্টিটা গাড়ির সামনের কাঁচও ভেজায়, পেছনের কাঁচও ভিজায়। তাহলে এই লজিকটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি ভেক্টরের হেল্প নিয়ে আসতে পারি, তাইলে কিন্তু গাড়ির দুইটা কাছে ভিজবে। এখন প্রশ্ন করতে পারো যে ভাই কিভাবে আমরা এটাকে আনবো যে গাড়ি বাস্তবে স্থির না, বাট ম্যাথমেটিক্যালি বা ভেক্টরের ভাষায় সেই স্থির হয়ে যাবে। তো এটা খুবই সিম্পল। কিরকম? লাইক আমরা কিন্তু সবাই বিপরীত ভেক্টর পড়ছি। এদিকে যদি আমি 2 নিউটনের একটা বল প্রয়োগ করি, এবং সেম যদি এই দিকেও একটা 2 নিউটনের বল প্রয়োগ হয়, তাহলে এরা কিন্তু একে অপরকে কি করবে, ভ্যানিশ করে ফেলবে। ঠিক আছে, অর্থাৎ এদের লব্ধি হবে শূন্য ভেক্টর। এদের লব্ধি কি? শূন্য ভেক্টর। এটা কিন্তু আমরা পড়েছি ভেক্টরে। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি পরস্পর সমান এবং বিপরীতমুখী দুইটা বল ক্রিয়া করাইতে পারি বৃষ্টির উপরে, তাহলে কিন্তু বৃষ্টিটা সাধারণত ভেক্টর প্রক্রিয়ার মাধ্যমে, যে আমরা তাকে জিরো ভেক্টরে পরিণত করতে পারি। এবং জিরো ভেক্টর হইলে কি হবে, ওই যে একটা গাড়ি স্থির থাকলে যেরকম আচরণ করবে, ঠিক গতিশীল অবস্থায় গাড়িটার আচরণটা ওই রকমই হবে। ওকে, তো আসো আমরা এটা একটু এক্সপ্লেইন করি। তো একটা গাড়ি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, এবং কি বলছে, কত ব্যাগে যাচ্ছে? 10 কিলোমিটার পার আওয়ার ব্যাগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে। আচ্ছা, বৃষ্টির ব্যাগ দিয়ে দিছে ভিআর, আমি একটু এখানে লিখে রাখি যে
ভিআর হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। আর কারের ব্যাগটা না, কারের কোনো ব্যাগ দেয়নি, সরি। পরিবেশের বাতাস আছে, যে আরেকটা জিনিস চলে আসলো, পরিবেশের বাতাস আছে, কিন্তু এবার গাড়ির কারণে, গাড়ির গতির কারণে বা ব্যক্তির গতির কারণে বা বাইকের গতির কারণে যে বাতাসটা তৈরি হয়, এটা কিন্তু সেটা না। এটা কিন্তু পরিবেশে অলরেডি একটা বাতাস আছে, সেটার কথা বলছি, ঠিক আছে? তাহলে এটাকে আমি ভিএআর দ্বারা রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, ভিএআর। এয়ার এর ভেলোসিটি কত? 60 কিলোমিটার পার আওয়ার। তো ব্যাগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে, অর্থাৎ গাড়ি যেদিকে যাচ্ছে, গাড়ি কোন দিকে বলছে? 10 কিলোমিটার পার আওয়ার ব্যাগে অনুভবে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার আওয়ার ব্যাগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। আচ্ছা, পূর্ব হতে পশ্চিমে বাতাস যাচ্ছে, ওকে ফাইন। তাহলে আমি এটা একটু ড্র করে দেই। এটাকে যদি আমরা ড্র করি, তাহলে এইদিকে একটা ভেলোসিটি অলরেডি আছে কার? বাতাসের। সেটা কত? 60 কিলোমিটার পার আওয়ার, ওকে ফাইন। এবার আসলে গাড়িকে গতিশীল করতে হবে, হ্যাঁ, আমরা একটু পড়ি। এখন পূর্ব হতে পশ্চিম, গাড়িটাকেও কিন্তু পূর্ব হতে পশ্চিমেই যাইতে হবে, পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ি। তার মানে একটা গাড়ি যদি পূর্ব থেকে পশ্চিম অভিমুখে যায় এইরকম বাতাস থাকা অবস্থা এবং বৃষ্টি পড়া অবস্থায়, তাহলে এর গতিবেগ নির্ণয় করতে বলতেছে, যাতে 1 নাম্বার কথা হচ্ছে গাড়ির সামনের এবং পিছনের উভয় কাজ ভিজবে। আমরা এটাকেই সলভ করব। তাহলে গাড়ির ব্যাগ কত আমরা কিন্তু জানি না, আপাতত আমি ধরে নিলাম ভিসি। এটা ভিসি হইলে এটার কারণে একটা বাতাস পিছনের দিকে তৈরি হবে, সেটাও আমরা ভিসি হিসেবেই বিবেচনা করি বৃষ্টির অঙ্কে। এখন গাড়ি যদি স্থিরের মতো আচরণ করতে হয়, তাহলে কি গাড়ির ব্যাগের কারণে যে বাতাসটা তৈরি হয়েছে, অর্থাৎ এই যে ভিসি, আর পরিবেশে যে বাতাসটা তৈরি হয়েছে এই যে ভিএ, এই দুইজন যদি একে অপরকে ভ্যানিশ করে দেয়, তাইলে কিন্তু ওই যে গাড়ির গতির কারণে যে একটা বাতাস তৈরি হয়ে বৃষ্টিকে প্রভাবিত করতো, সেই প্রভাবটা কিন্তু আর কাজ করবে না, কারণ গাড়ির ব্যাগ তো পরিবেশের বাতাস দ্বারাই ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে বৃষ্টি নর্মালি তো বলেই দিছে খাড়াভাবে পড়তেছে, তাহলে খাড়াভাবে পড়লে সে তো সামনের কাছের উপরও পড়বে, পিছনের কাছের উপরও পড়বে। তাহলে শর্তটা কি হচ্ছে? যে সামনের এবং পিছনের উভয় কাজ ভিজবে যদি ভিসি মাইনাস ভিএ ইজ ইকাল টু একে অপরকে ভ্যানিশ করে, মানে কি হয়? 0 হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে ভিসি ইজ ইকুয়াল টু কত? ভিএ এর সমান হইতে হবে। এখন ভিএ কত? ভিএ তো আমরা জেনেই গেছি, প্রশ্নেই দেয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। এখন এই 60 কিলোমিটার পার আওয়ার তো বললে হবে না, গাড়ি তো সব দিকে চললেই হবে না। যদি গাড়ি পূর্ব থেকে পশ্চিমে এই ব্যাগে যায়, তাইলে তার বাতাস হবে পশ্চিম থেকে পূর্ব দিকে, তখন একে অপরকে ভ্যানিশ করবে। কিন্তু গাড়ি যদি আবার পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, তাহলে তো তার কারণে বাতাস তৈরি হবে পূর্ব থেকে পশ্চিমে, তখন কিন্তু ভ্যানিশ হবে না। সো এই জন্য এটা বলে দিতে হবে যে গাড়িটা যদি 60 কিলোমিটার পার আওয়ার ব্যাগে পূর্ব হতে পশ্চিম দিকে যায়, তাহলে আমাদের ভেক্টর পদ্ধতিতে পরিবেশের বাতাস এবং গাড়ির গতির কারণে যে বাতাসটা তৈরি হয় একে অপরকে ভ্যানিশ করে গাড়িটা একটা স্থির গাড়ি যেভাবে থাকে সেই রকম একটা আচরণ করে। আর তখন বৃষ্টিটা স্থির গাড়ি থাকলে যেরকম সব কাজ ভেজাইতো, এই মুহূর্তে বৃষ্টিটা সব কাজ ভেজাবে। কেন? কারণ গাড়ির গতির কারণে বৃষ্টিতে যে প্রভাবটা পড়ে, সেই প্রভাবটা এখন আর পড়বে না। আমরা যে অন্যান্য ম্যাথে করে আসছি যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু বৃষ্টির উপরে এখন আর কাজ করবে না। কেন? কারণ গাড়ির গতিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে পরিবেশের বাতাসের দ্বারা। ওকে, সো আশা করি আমরা 1 নাম্বার ম্যাথটা বুঝতে পারছি এবং খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখন আসে আমরা 2 নাম্বার ম্যাথটার দিকে যাই। যদি আমাকে প্রশ্ন করে 2 নাম্বার ম্যাথে কি চাইছে একটু দেখে নিই। শুধু সামনের পেছনের কাজ ভিজবে, ওকে ফাইন, পিছনের কাজকে ভেজাইতে হবে, শর্তটা হচ্ছে এটা। খুবই চমৎকার ম্যাথ কিন্তু এগুলো আমরা ভেক্টর পদ্ধতিতে করব। হ্যাঁ, ভেক্টরের মজাটাই এই জায়গায় এগুলোতে, হ্যাঁ, যে ভেক্টর বুঝে তার কাছে ফিজিক্স খুবই ইন্টারেস্টিং লাগে। আমাকে এখন টার্গেট হচ্ছে পেছনের কাজ ভেজাইতে হবে, হ্যাঁ, প্রশ্নেই বলে দিল টার্গেটটা। সো আমি আবারও একটা গাড়ি ড্র করি। এ হচ্ছে আমাদের সেই গাড়ি, এটাকে তোমরা যেই ব্র্যান্ডই কল্পনা করো, নো প্রবলেম, আমার আকার উপর ভিত্তি করে। ওকে, এই হচ্ছে আমাদের পেছনের কাছের সাইড। ওকে, আচ্ছা, সো এটা একটা কার। হুম, দেখুন এই কারের পিছনের গ্লাসকে ভেজাইতে হইলে আমি একটু চিত্রতে দেখাই, যে লাল কালিতে দেখাই।
বৃষ্টির ফোঁটাটাকে সাধারণত এইভাবে আসতে হবে, তাহলেই কিন্তু সে পেছনের কাজকে ভেজাইতে পারবে গতিশীল অবস্থা একটা গাড়িকে। ওকে, এইভাবে আসতে হবে। সো আমি আপাতত একটা বৃষ্টির ফোঁটাকে নিয়ে যদি বিবেচনা করি, অর্থাৎ বৃষ্টিকে এইভাবে ফাইনালি পড়তে হবে। সো ভি আর প্রাইমটা হইতে হবে এইটা। এখন এটা কখন হবে? আমি যদি তোমাদেরকে সামান্তরিক একে দেখানোর চেষ্টা করি, এইদিকে যদি পি হয়, লাইক এইদিকে যদি কিউ হয়, কেবল তখনই কিন্তু আটটা এই টাইপের হবে। কিন্তু এইদিকে যদি পি হয়, এইদিকে যদি কিউ হয়, তখন কিন্তু আটটা এইভাবে হবে। ওকে, সো তোমরা বুঝে ফেলছো যে পি এর ডিরেকশনটা কোন দিকে হইতে হবে, বা কিউ যেটাই বলো। ওকে, এটাকে আমি পি বা কিউ, তোমরা আমি যাকে পি বলছি তাকে কিউ বলতে পারো, যাকে কিউ বলছি তাকে পি বলতে পারো, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমাদের পেছনের কাজ ভেজানোর জন্য কিন্তু এই চিত্রটার মতো আমাদের একটা সিচুয়েশন তৈরি করতে হবে, অর্থাৎ লব্ধিটা এভাবে আসতে হবে। হ্যাঁ, তাই এভাবে তখনই আসবে যখন এই যে আমাদের বাতাসটা ফাইনালি এই দিকে কাজ করবে, কারণ বৃষ্টি তো খারাপভাবেই পড়ছে, ওটার উপর তো আমাদের হাত নাই। সো বৃষ্টিটা যদি এভাবেই পড়ে, খারাপভাবেই পড়ে, ওকে, এটা যদি আমাদের বৃষ্টির ব্যাগই হয়ে থাকে, আর আমাদের টার্গেট যদি লব্ধিটা এভাবেই আনতে হয়, তাহলে তোমরা বুঝতেই পারতেছো আমাদের এই দিকে বাতাসটা আসতে হবে। অর্থাৎ গাড়ির গতির কারণে একটা বাতাস তৈরি হবে, আমরা সেটা এই দিকে তো জানি। তার নাম কি? তার নাম হচ্ছে ভিসি। সেটা কত আমরা জানি না। আর ভিএ, এটা তো আমাদের 60 কিলোমিটার পার আওয়ার, এটা তো আমরা সবাই জানি। এখন এই ভিএ কিন্তু একটু আগে আমরা যে ম্যাটটা করছি সেখানে কিন্তু ওকে ভ্যানিশ করার জন্য ভিসি 60 হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু এবার আমাদের টার্গেট কি, যে এই ভিএ আর ভিসি একে অপরের সাথে ক্রিয়া করে ফাইনালি আমাদের একটা ভেলোসিটি আসতে হবে যেটার ডিরেকশন থাকবে এই দিকে। ওকে, তার মানেটা কি, ভিএ কে বড় হইতে হবে ভিসি এর চাইতে। কেন? কারণ ভিসি যদি 50 হয় আর ভিএ তো 60, তাহলে 60 থেকে 50 গেলে, মানে এই যে এই ফর্মুলাটা ফলো করলে 50 থেকে 60 গেলে 10 থাকে, সেই 10টা কার বেশি? এই যে ভি এর বেশি হবে। আমি একটা অ্যাজাম্পশন বললাম, তাহলে ভি এ বেশি মানে ফাইনালি ভেলোসিটিটা এই দিকে কাজ করবে। তাহলে আমাদের ফাইনাল যেটা আমি লিখে দিচ্ছি, ভি এ মাইনাস ভিসি ইজ গ্রেটার দেন জিরো হইতে হবে। মানে কি, ভিএ থেকে ভিসি বাদ গেলে পজিটিভ ভ্যালু, মানে তো ভিএ বড়, আর ভিসি বড় হইলে তো নেগেটিভ ভ্যালু আসতো। ঠিক আছে, তার মানে এই যে ভিএ মাইনাস ভিসি করে ফাইনালি যেটা আসবে সেইটা যদি পজিটিভ হয় তাইলেই তো এই দিকে পাবো আমরা, কারণ ভিএ বড় মানেই তো এইদিকে আসবে। তাহলে ফাইনালি আমার বৃষ্টি এইদিকে কাজ করতেছে, এটা ভিএ মাইনাস ভিসি এইদিকে ডিরেকশনটা পাবে, তাদের লব্ধিটা এই বরাবর ভি আর প্রাইম বরাবর চলে আসবে। এটাই হচ্ছে লজিক, যে পিছনের কাজ ভেজার জন্য তাহলে লজিকটা কি, যে ভাই ভিএ মাইনাস ভিসি ইজ গ্রেটার দেন জিরো, বা ভিএ ইজ গ্রেটার দেন ভিসি হইতে হবে। অথবা উল্টা করে বলতে পারো যে গাড়ির ব্যাগ পরিবেশের যে বাতাস তার চেয়ে কম হইতে হবে, অর্থাৎ 60 থেকে কম হইতে হবে। তাহলে আমরা যদি ভিসি এর সাপেক্ষে কথা বলি, তাহলে ভিসি ইজ লেস দেন ভিএ। তাহলে ভিএ কত? ভাই ভিএ তো 60, তাহলে ভিসি কে 60 থেকে কম হইতে হবে, 60 কিলোমিটার পার আওয়ার থেকে কম হইতে হবে। আমি তো অ্যান্সার লিখে দিচ্ছি, অবশ্য চেক করতে পারো। আশা করি লজিকটা বুঝতে পারছি। এই যে কম ব্যাগে পূর্ব থেকে পশ্চিমে যেতে হবে, ঠিক আছে? ওকে, ফাইন। সো এখন আমি যদি পেছনের কাজ না ভিজিয়ে, যদি লজিকটা হয় এইরকম যে না, সামনের কাজ ভেজাইতে হবে, আমার মনে হয় তোমরা যারা অলরেডি দ্বিতীয় ম্যাথটা বুঝছো তারা থার্ড ম্যাথটা নিজেরাই সলভ করতে পারবা। তাও আমি একটু ডিসকাস করে দিই। সো এখন যদি আমি গাড়ির সামনের কাজ ভেজাইতে চাই, হ্যাঁ, আমি একটু ড্র করে দেই। সুন্দর হয়নি। ওকে, এখন আমাদের সামনের কাজ ভেজানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বৃষ্টিটাকে এইভাবে আসতে হবে, হুম, গাড়ি চলন্ত অবস্থায়। সো এইভাবে যদি আসতে চায়, তাহলে আমি ধরো একটা ফোঁটাকেই দেখাই। সো একটা ফোঁটাকে আগের মতো করে, তার মানে আমাদের এবার বৃষ্টিটা এইভাবে এসে পড়তে হবে। সো বৃষ্টিটা যদি
এই অ্যাঙ্গেলে এসে পড়তে চায়। তো কিছুক্ষণ আগেই দেখাইছিলাম, আমি ব্যাকে নিয়ে যাই। তাহলে আমাদের চিত্রটা হইতে হবে এই টাইপের, এই যে এরকম হইতে হবে, অর্থাৎ এবার এই দিকের বাতাসটা বেশি হতে হবে। ওকে, বৃষ্টি তো কিউ দ্বারা বৃষ্টিকে যদি প্রকাশ করি তাহলে তো বৃষ্টি তো খারাপভাবেই পড়ছে। সো এইবার লজিকটা কিন্তু সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আগের অঙ্কটা যদি আমরা বুঝে থাকি, আমাদের ম্যাথে গাড়ির কারণে যে ব্যাগটা তৈরি হবে সেটা তো এই দিকে হবে, যাকে আমরা বলে থাকি ভিসি। আর পরিবেশের বাতাসের কারণে যে ব্যাগটা সেটা তো স্বাভাবিক, ওটা তো এইদিকেই কাজ করবে, যার নাম হচ্ছে ভিএ। এখন এই ভিএ আর বিসি এর মধ্যে কাটাকাটি গিয়ে ফাইনালি ভিসির ডিরেকশনে কিছুটা থাকা লাগবে। তার মানে কি, যে এই যে ভি আর ভিসি একে অপরকে ভ্যানিশ করে ব্যাপারটা হইতে হবে এমন যে ভিএ মাইনাস ভিসি ইজ লেস দেন জিরো, অর্থাৎ ভিএ যদি ছোট হয় ভিসি যদি বড় হয় তাহলে তো জিরো হবে। অর এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ভিসি মাইনাস ভিএ ইজ গ্রেটার দেন জিরো, একই কথা। তার মানে কি, ভিসি থেকে বিএ বাদ গিয়ে কিছুটা থাকবে, অর্থাৎ ভিসি যদি 70 হয় আর বিএ যদি 60 হয়, বিএ তো 60 প্রশ্নই দেয়া আছে, তাহলে আমাদের 10 কিলোমিটার/আওয়ার থাকবে কোন দিকে, ওই যে ভিসি যেদিকে, অর্থাৎ গাড়ি যেদিকে গতিশীল তার বিপরীত দিকের বাতাসটা। ওকে, সো লজিকটা আমরা অলরেডি বুঝে ফেলছি সবে, আর বলার কিছু নাই। সো ভিসি মাইনাস ভিএ ইজ গ্রেটার দেন জিরো হইতে হবে, বা ভিসি ইজ গ্রেটার দেন ভিএ। সো ভিএ আমাদের জানা আছে কি, 60 কিলোমিটার/আওয়ার। সো এই কোশ্চেনটা আমাদেরকে কি শিখাইলো, একটা গাড়ির সামনের কাজ ভিজতে হইলে কি লজিক হইতে হবে, পিছনের কাজ ভিজতে হইলে কি লজিক হইতে হবে, উভয় কাজ ভিজতে হইলে কি লজিক হইতে হবে, এই বিষয়টা আমরা এখান থেকে শিখছি। এবং আমরা আশা করব যে সবাই এই যে কনসেপ্টটা আমি শেখালাম বা শেয়ার করলাম, এই বেসিক কনসেপ্টটাকে ব্যবহার করে ইন ফিউচার তোমরা এই ধরনের ম্যাথ পেলে সেই জায়গাটাতে নিজেদের আইডিয়া, বেসিক এবং উপস্থিত বুদ্ধি ব্যবহার করে অন্য কোনো ম্যাথ যদি আসে বাট এই আদলে সমাধান করতে পারবা। সো এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের বৃষ্টির অঙ্ক সম্পর্কিত আমি 10টা কোশ্চেনের একটা শিট করেছিলাম, যেখানে স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো আছে। হ্যাঁ, সো ওই ম্যাথগুলোকে তোমরা তোমাদেরকে সমাধান করে দেখানোটা শেষ করলাম আর কি। সো আমরা নেক্সট হয়তো অন্য আরেকটা কনসেপ্ট নিয়ে এইভাবে আসবো। ওই পর্যন্ত ভালো থাকো সবাই।